সুপ্রভাত বন্ধুরা। ভক্তিতে শক্তির ছোট্ট 10 থেকে 14 মিনিট বা 11 থেকে 14-15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি তোমাদের ছোট্ট একটি অনুষ্ঠান ভক্তিতেই শক্তি। যেখানে ভক্তি না থাকবে সেখানে শক্তি থাকবে না, যেখানে শক্তি না থাকবে সেখানে ভক্তিও থাকবে না। এটা একটা বড় ব্যাপার। আর ভক্তি যেখানে থাকবে অটোমেটিকলি শক্তি আসতে বাধ্য। সেই জন্যই এই অংশে এই ছোট্ট অনুষ্ঠানটির নাম ভক্তিতেই শক্তি। তো এই ভক্তিতেই শক্তি এত নাম ছেড়ে কেনই বা ভক্তিতে শক্তি হলো সেটাও পরে একদিন বলবো। তো চলো, আজকে আর সেই বিবরণে যাচ্ছি না। তো চলো, সেটা নিয়ে একদিন ঠাকুরের পাঠ দেবো। তো বন্ধুরা, এই ছোট্ট অনুষ্ঠানটিতে আসতে অনেকটা দেরি হলো। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনেকের জীবন অনেকটা ছুটে বেরিয়ে গেছে সকাল থেকে উঠে। আমিও ছুটেছি, কিন্তু উঠতে দেরি হয়েছে বলে সব কিছুই লেটে লেটে হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আর বিশেষ কথা বলবো না। তো আজকে অনেকটা দেরি হয়েছে। তো আজকে আমরা যেখানে পড়ছিলাম সতীপীঠের 81টি সতীপীঠের যে বিভিন্ন অংশ, সেইখানে আমরা কালকে পড়েছিলাম মহাতীর্থ কালীঘাট অবধি, অর্থাৎ 70 নম্বর পড়েছিলাম। ঠিক আছে, কাল 23শে জানুয়ারি গেছিল। ছোট্ট কবিতা, ছোট্ট গানের মাধ্যমে 23শে জানুয়ারি তোমাদের কাছে নিবেদন করেছিলাম একটি ছোট্ট বাচ্চার কবিতা দিয়ে। তো আজ চলে যাচ্ছি বন্ধুরা 71 নম্বর সতীপীঠের অংশে। আমরা সতীপীঠ যে বিভিন্ন জায়গায় যাই, তো সেই জায়গাগুলির কি ভৈরব কোথায় অবস্থিত ছোট্ট ছোট্ট করে মাত্র 2-3 লাইনে তোমরা যারা শুনছো এতদিন তারা তো বুঝেই গেছো কতটুকু করে বিবরণ থাকছে, কিন্তু যারা নতুন শুনছো আজকে একদিন শুনে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, অনেকের ঘোরা, অনেকের যাওয়া অতি অবশ্যই, অনেকের ভৈরবও মুখস্থ, এটাও একটা ব্যাপার, কিন্তু সবার তো তা নয়। তো ভৈরব না দর্শন করলে সতীপীঠ দর্শন যে বৃথা, সেটাও একটা বড় ভাইটাল জিনিস। তো সেইখানে সেই জন্যই বলছি যে ভৈরবটা যখন নাম বলে দিচ্ছে, কেউ কেউ যদি তোমরা লিখে রাখবো মনে করো, তাহলে প্রত্যেকটি ভৈরব কিন্তু লিখে রাখতে পারো। আমার প্রত্যেক দিনের পাঠের ওপরে কিন্তু তারিখ দেওয়া থাকে, ঠিক আছে? তো সেইখানে তোমরা লিখতেই পারো যে যেখানে যাব, অন্তত সবাই তো সব সতীপীঠ একসাথে দর্শন করতে পারে না। তো সেখানে একটা একটা করে দর্শন করলেও তাহলে ভৈরব জানা থাকলে সেইখানে ভৈরবটা দর্শন করে আসা যায়। সব জায়গাতে দেবীর নাম এবং ভৈরবের নাম দেওয়া রয়েছে এবং জায়গাটি। তো চলো, যেটা আমরা পড়ছি সাধক বামাখ্যাপাতে, ঠিক আছে? আর একজন জানতে চেয়েছিল, শ্যামল মণ্ডল, তো সে বলেছিল যে এই বইটির নাম কি দিদিভাই। তো আমি বইটির নাম বলে দিচ্ছি, সাধক বামাখ্যাপা। তার মধ্যেই মহাবিদ্যার একটি অংশ শুরু হয়েছে, আর তার মধ্যেই কিন্তু তোমার এই সতীপীঠের একটা অংশ রয়েছে ছোট ছোট করে। নাম, রাইটার হচ্ছে উজ্জ্বল কুমার দাস, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এবার চলে যাচ্ছি 71 নম্বর ক্ষীরগ্রাম। এখানে সতীর দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ পড়েছিল। বর্ধমান স্টেশন থেকে 10 মাইল দূরে সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে যোগদ্দা। ভৈরব হলেন ক্ষীর খণ্ডক, ঠিক আছে? 72 নম্বর বিরাট। এখানে সতীর বাম চরণের অঙ্গুলি পড়েছিল। দেবী এখানে অম্বিকা। ভৈরব হলেন অমৃতাক্ষ। কালীপীঠ, এখানে সতীর শিরাংশ পড়েছিল। এখানে একটু আমি ভুল করে পরের লাইনটি জুড়ে ফেলেছি। 72 নম্বর পড়লাম বিরাট, যেখানে সতীর বাম চরণের অঙ্গুলি পড়েছিল। দেবী এখানে অম্বিকা, ভৈরব হলেন অমৃতাক্ষ। এবার 73 নম্বর পড়ছি কালীপীঠ, এখানে সতীর শিরা অংশ পড়েছিল। দেবী এখানে চণ্ডিকেশ্বর, ভৈরব হলেন চণ্ডিকেশ্বর। অর্থাৎ বন্ধুরা, দেবীর নামও চণ্ডিকেশ্বরী। দেবী এখানে চণ্ডিকেশ্বরী, দীর্ঘইকার আছে, আমি দেখতে একটু ভুল করেছি। দেবী এখানে চণ্ডিকেশ্বরী, আর ভৈরব হলেন চণ্ডিকেশ্বর, ঠিক আছে? এবার বন্ধুরা পড়ছি কটক, অর্থাৎ 74 নম্বর। এখানে সতীর চর্মাংশ পড়েছিল। কটকে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে কটকেশ্বরী, আর ভৈরব হলেন বামদেব। 75 নম্বর হচ্ছে পুণ্ডব, এখানে সতীর লোম পড়েছিল। পূর্ববঙ্গ তথা বাংলাদেশের বগুড়া জেলায় এটি সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে সর্বাক্ষিনী, ভৈরব হলেন সর্ব। 76 নম্বর তৈলঙ্গ, এখানে সতীর লোমখণ্ড পড়েছিল। দেবী এখানে চণ্ডনায়িকা, ভৈরব হলেন চণ্ডেশ। 77 নম্বর শ্বেত বন্ধ, এখানে সতীর দেহের ভগ্নাংশ পড়েছিল। দেবী এখানে জয়া, আর ভৈরব হলেন মহাভীম। 78 নম্বর কঙ্কালী, এখানে সতীর কঙ্কাল পড়েছিল। বীরভূম জেলার বোলপুর স্টেশন থেকে 4 মাইল দূরে কোপাই নদীর তীরে সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে বেদগর্ভা, ভৈরব হলেন কুরু।
৭৯ নম্বর, ঠিক আছে। সংহার, এখানে সতীর দণ্ডাংশ পড়েছিল। দেবী এখানে সুরেশী, আর ভৈরব হলেন সুরেশ। কিছু কিছু জায়গায় যে নামে দেবীর নাম তার সাথেই পুরুষলিঙ্গে কিন্তু সেইটি ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর, সুরেশ এবং সুরেশী এরকম। তো ৮০ নাম্বার হচ্ছে চণ্ডীদ্বীপ, এখানে সতীর অস্ত্র পড়েছিল। দেবী এখানে চক্রধারিণী। ভৈরব হলেন শূলপাণি। হ্যাঁ, শ্রাবণ মাসে নাকি শূলপাণির, আমি এটা শুনেছি, শ্রাবণ মাসে নাকি শূলপাণির নাম যতবার করবে ততবার খুব ভালো, ঠিক আছে। তো চলো ৮১ নম্বর লাস্ট সতীপীঠ, এখানে সতীর চরণের নূপুর পড়েছিল। শ্রীলঙ্কায় এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে ইন্দ্রাক্ষী, খুব সুন্দর নাম মা দুর্গার। ভৈরব হলেন রাক্ষসেশ্বর, রাক্ষস, তার সঙ্গে কিন্তু আবার তালবস শয়ে বয়ে র আছে, ঠিক আছে। রাক্ষসেশ্বর, দন্তে শয়েকার, তালবস শয়ে বয়ে র, রাক্ষসেশ্বর। আচ্ছা, অবশিষ্ট ২৭টি পীঠ আজও গুপ্ত রয়ে গেছে। বন্ধুরা, আমরা অনেকেই বলি এখন ৫১টি পীঠ, ৫১ পীঠ। তোমরা নিজেরা যারা পরিষ্কার প্রথম থেকে শুনছো তারা কিন্তু দেখতে পাচ্ছ ৮১টি সতীপীঠ, এখনও বলছে ২৭টি সতীপীঠ গুপ্ত আছে, তা নিয়ে রিসার্চ চলছে, গবেষণা চলছে, ঠিক আছে। এবার বলছে যে মধ্য ও পশ্চিম হিমালয়ের বিভিন্ন অংশে এবং ভারতের ভূমণ্ডলে সেগুলি রয়েছে। যথাসময়ে একদিন না একদিন মা ভগবতীর কৃপায়, মা দুর্গার কৃপায় তা অবশ্যই প্রকাশিত হবে। তার মানে রীতিমতো দেখো বন্ধুরা, পুরো সতীপীঠ নিয়েও রিসার্চ চলছে, যেগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি, এখনও ২৭টি। তো চলো বন্ধুরা, আজকের মতন তোমাদের এই প্রথম গল্প কাহিনী, আমি প্রথম গল্প পড়েছিলাম প্রায়, বন্ধুরা দেখছি, ধরো আমি পেজটা একটুখানি দেখছি, প্রায় ৩০ পাতা, হ্যাঁ ২৫ পাতা থেকে ৫৪ পাতা, তোমরা সংখ্যাটা গুনে নাও কত থেকে কত, ২৫ থেকে ৫৪। এই পাতায় পুরো আমরা এই কাহিনী প্রথম সাধক বামাখ্যাপা গল্পের প্রথম পড়লাম একটি সুন্দর মায়ের জীবনী, ঠিক আছে। মায়ের জীবনী ঠিক বলবো না, মায়ের কোথায় কোথায় কী অঙ্গ পড়া, মায়ের দশমহাবিদ্যা সম্বন্ধে কী কোনো, আমরা দশমহাবিদ্যা কী করে চিনব, এইগুলো বিভিন্ন পড়লাম। এটি কিন্তু আজকে আমাদের কাছে শেষ হলো, ঠিক আছে। কাল থেকে কিন্তু আমরা তারা মায়ের কাহিনী, অর্থাৎ মা তারার জীবন কাহিনী কিন্তু শুরু করব, ঠিক আছে। কালকে বন্ধুরা, যদিও আর একটা জিনিস বলে রাখি আগে থেকে, কাল হিসাব মতন একাদশী, ষটতিলা একাদশী, ঠিক আছে, ভীষণ ভাইটাল একটি একাদশী। সেই একাদশীতে অবশ্যই আমি একাদশী দুটো মাসে একাদশী পরে একাদশী মাহাত্ম্য পড়ব, প্লাস শিবপুরাণ একটু তার সাথে থাকবে, যেটা সোম আর শনি শিবপুরাণ থাকে। তাই কালকে তারা মায়ের কাহিনী শুরু করতে পারছি না, রবি অথবা সোমবার শুরু করব, ঠিক আছে। তা তোমাদের নতুন গল্প শুরু করব। তোমরা কিন্তু তারা মায়ের কীভাবে, তারা মায়ের মানে দেখো, আমরা মানুষের জীবনী, সাধক সাধিকার জীবনী পড়ি, সেখান থেকে কীভাবে তিনি সাধনা করেছেন, কীভাবে কী করেছেন, কিন্তু এখানে তারা মায়ের জীবন কাহিনী আমরা শুনবো। সত্যি অনেক বড় ভাইটাল জিনিস এবং সত্যি ভাগ্যক্রমের ব্যাপার। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা তারা মায়ের কাহিনী অতি অবশ্যই শুনবো। তো আজকে আপাতত এখানেই বন্ধুরা পাঠ শেষ করলাম। ৮১টি পীঠ আমাদের কাছে যেভাবে বইয়ে প্রতিস্থাপিত হয়েছে সেভাবেই আমরা ৮১টি পীঠের আজকে শুনলাম। কালকে আমরা শুনবো একাদশীর মানে মাহাত্ম্য কথা, খুব ভাইটাল একটা একাদশী, ষটতিলা একাদশী। আর অতি অবশ্যই কালকে বন্ধুরা তোমরা তিল, সাদা তিল, কালো তিল, যে যেরকমভাবে অতি অবশ্যই কালকে কাউকে না কাউকে, এবং আখের গুড় পারলে কাউকে একটু দান করো, দিও, মন্দিরের পুজো দিও, এরমভাবেই ষটতিলা একাদশী। আর ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা তো কালকেই সকালেই আমি তোমাদের কাছে প্রদান করব। তো আপাতত বন্ধুরা বিদায় নিলাম। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলের মঙ্গলতা কামনা করে আজকের মতন ভক্তিতে শক্তির অনুষ্ঠান থেকে মায়ের এই ৮১ পীঠের বিবরণ শেষ করে বিদায় নিলাম। নমস্কার।